হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আমার এই চ্যানেলে তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জিকে, রিজনিং, ম্যাথের ওপর যে ক্লাসগুলো আমি কন্টিনিউ করাচ্ছি সেগুলো তোমাদের যতদিন না পুলিশ পরীক্ষা হবে ততদিন কন্টিনিউ চলবে। এর আগে আমি তোমাদের বিগত বছরের জিকে, রিজনিং, ম্যাথের সমস্ত প্রশ্ন করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে জিকের ক্লাস, ম্যাথের ক্লাস, রিজনিংয়ের ক্লাসগুলো দেখে নেবে, কারণ সেই সমস্ত ক্লাস তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সেখানে সমাধান করিয়ে দিয়েছি। এর আগে জিকে থেকে 350টা ইতিহাসের উপরে একটা ক্লাস দিয়েছি, সেই ক্লাসটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেখানে পাবে। আর আজকের এই ক্লাসে টোটাল 400টা গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন তোমাদের করাবো। প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের পরীক্ষায় এসেছিলো বা আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলছে, সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো এখানে সিয়াচেন হিমবাহ অবস্থিত হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণীর নুব্রা উপত্যকা। এখানে নাব্রা হয়েছে, এটা নাব্রা না দিয়ে তোমরা নুব্রা উপত্যকা করবে। তাহলে কোথায় অবস্থিত সিয়াচেন হিমবাহ? নুব্রা উপত্যকা, কারাকোরাম পর্বতশ্রেণীতে। এরপরে এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, যেটা যে ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? তো বৃহত্তম হিমবাহ বললে সেটা হয়ে যাবে কি সিয়াচেন হিমবাহ। এটা WBCS এসেছিলো যে ভারতের বৃহত্তম হিমবাহ সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি? সবচেয়ে গরিব রাজ্য ছিল ছত্তিশগড়। দেখো 2011-র পরে আর কোনো আদমশুমারি হয়নি, তো 2011 সালের আদমশুমারি এখনও আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, সোলার সিস্টেমের আবিষ্কারক কে ছিলেন? কোপার্নিকাস। পরের প্রশ্ন, আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? মনে রেখো, এই প্রশ্নটাও পরীক্ষায় আসে। ভ্যাটিকান সিটি হচ্ছে আয়তনে আর জনসংখ্যার দিক থেকেও ক্ষুদ্রতম দেশ। এর পরের প্রশ্ন দেখো কি বলছে, পৃথিবীর শীতলতম স্থান কোনটি? পৃথিবীর শীতলতম স্থান বললেই তোমরা উত্তর করবে সাইবেরিয়ার ভারখয়ানক্স। এখানে সব থেকে টেম্পারেচার কম থাকে। 8 নম্বর প্রশ্ন, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? পূর্বঘাট পর্বতের অপর নাম হচ্ছে মলয়াদ্রি। এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট। এই পশ্চিম ঘাট পর্বতের অপর নাম কি? সেটা হচ্ছে সহ্যাদ্রি হবে। কি বললাম? সহ্যাদ্রি। এই বানানটা হয়তো ভুল হতে পারে, তোমরা একটু দেখে নিও। ওয়েস্টার্ন ঘাট পর্বতের অপর নাম কি? সহ্যাদ্রি। আর পূর্বঘাট পর্বতের অপর নাম ছিল কি? মলয়াদ্রি। আর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের যে নাম, সেগুলো সব এই পরের প্রশ্ন তোমরা এক এক করে পেয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগর অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে? তো বঙ্গোপসাগরে ছোট বড় মিলে টোটাল 204টি দ্বীপ আছে। সুয়েজ ক্যানাল কোথায় অবস্থিত? ইজিপ্টে। 11 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে? তো বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন অ্যালেক্সি লিওনভ। অ্যালেক্সি লিওনভ প্রথম মহাশূন্যে হেঁটেছেন। কোন শহরকে নীরব শহর বলা হয়? নীরব শহর বলা হয় রোম শহরকে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টি মাত্রা হলে চতুর্থ মাত্রার নাম কি? সময়। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই 3টে মাত্রার সাথে চতুর্থ মাত্রা কি হয়ে যাবে? সময়। 14 নম্বর প্রশ্ন, কসমিক ইয়ার কি? তো যে সময় সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে সেটাকে কি বলা হয়? কসমিক ইয়ার। আমাদের এই যে সৌরজগৎ, আমাদের সৌরজগৎ কী কী নিয়ে তৈরি? দেখো, সূর্য আর তার যে গ্রহগুলো আছে, উপগ্রহ, সেটা নিয়ে আমাদের সৌরজগৎ তৈরি। এই রকম একটা সৌরজগৎ যে সময়ে ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে সেটাকে কী বলা হয়? কসমিক ইয়ার। গঙ্গা, যমুনা, সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? তাহলে এই 3টে নদী যে শহরের পাশ দিয়ে বয়ে গেছে সেটার নাম হচ্ছে এলাহাবাদ। পরের প্রশ্ন, ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি? তো এটা হয়ে যাবে চিপকো আন্দোলন। পরের প্রশ্ন, উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিমাল কোনটি? উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিমাল হচ্ছে সম্বর হরিণ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমাল মেছো বিড়াল। ওয়েস্ট বেঙ্গলের কি? মেছো বিড়াল। আর এটা আমরা পড়ছি উড়িষ্যা রাজ্যের সম্বর হরিণ। তো তোমরা একটা প্রশ্ন কমেন্টে জানাবে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে রাজ্য ফুলের নামটা একটু কমেন্টে জানাবে। কি বললাম? ওয়েস্ট বেঙ্গলের রাজ্য ফুল। দেখো 18 নম্বর প্রশ্ন, আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? আমন ব্রিজ ভারত ও পাকিস্তানকে যুক্ত করেছে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? বিহার ও উত্তরপ্রদেশে। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি হায়দ্রাবাদ অবস্থিত। দেখো, সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি? সেক্সট্যান্ট যন্ত্র। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? আলাস্কার হুবার্ট। তাহলে আমাদের ভারতের বৃহত্তম হিমবাহ ছিল সিয়াচেন, আর পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কী হচ্ছে? আলাস্কার হুবার্ট। 23 নম্বর কোশ্চেন, পৃথিবীর গভীরতম ফিওয়ার্ড কোনটি?
নরওয়ের সেপলে ফিওর্ড। তো এখন ফিওর্ডটা কি? ফিওর্ড হচ্ছে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে হিমবাহ দ্বারা সৃষ্ট যে গিরিখাত, সেই গিরিখাতকে কি বলা হয়? ফিওর্ড বলে। কি দ্বারা সৃষ্ট? মনে রাখবে, ফিওর্ড হচ্ছে হিমবাহ দ্বারা সৃষ্ট গিরিখাত। উত্তরপ্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কি বলে? কোর বা তাল। তাহলে উত্তরপ্রদেশ আর বিহারের যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সেটাকে আমরা কি বলবো? কোর বা তাল। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো, আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ব্ল্যাক। পরের প্রশ্ন, চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত? চ্যালেঞ্জার খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। এই যে কোন মহাসাগরে কোন স্রোত দেখা যায় সেগুলো খুবই ইম্পর্টেন্ট। আর বেরিং স্রোত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত এটাও ইম্পর্টেন্ট। বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়? তাহলে বৃক্ষের মতো যে নদীবিন্যাস সেটা দেখা যায় হচ্ছে মরু অঞ্চলে। দেখো, উত্তর গোলার্ধে মেরুজ্যোতিকে কি বলা হয়? আরোরা বেরিয়ালিস। উত্তর গোলার্ধের মেরুজ্যোতিকে কি বলে? আরোরা বেরিয়ালিস। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? দেখো, শরাবতী নদীর গারোসোপ্পা বা গেরোসোপ্পা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত, এটা হচ্ছে কি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত। ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি সেটাও আজকের পিডিএফে আছে, তোমাদের কোনো চিন্তা নেই। তো দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত যদি বলা হয় এটা কি হবে? শরাবতী নদীর গারোসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এটা আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে অবস্থিত। তোমরা সবাই জানো, প্রশ্নটা বারবার পরীক্ষা আসে। কচ্ছ শব্দের অর্থ কি? জলাময় দেশ। স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? স্কাই রিভার নামে পরিচিত হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আর ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথা থেকে, এটা একটু তোমরা যদি কমেন্টে জানাও খুবই ভালো হয়। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থলটা অবশ্যই কমেন্টে জানিও। পরের প্রশ্ন দেখো, বলছে জম্মু কোন নদীর তীরে অবস্থিত? তাওয়াই নদীর তীরে অবস্থিত। ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত মশানজোড় বাঁধকে কানাডা বাঁধ কেন বলা হয়? এখন যদি প্রশ্ন আসে যে মশানজোড় বাঁধ কোন নদীর উপরে অবস্থিত, তখন উত্তর কী হয়ে যাবে? ময়ূরাক্ষী নদীর উপরে। তাহলে এখান থেকে দেখো তোমাদের তিনটে প্রশ্ন হয়ে যাচ্ছে যে ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত বাঁধের নাম হচ্ছে মশানজোড় বাঁধ, বা মশানজোড় বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? ময়ূরাক্ষী নদী। আবার কোন বাঁধকে কানাডা বাঁধ বলা হয়? সেটা হচ্ছে মশানজোড় বাঁধ। এটা কেন বলা হয়? 1954 আর 55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মাণ কাজ সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপর নাম হচ্ছে কী বাঁধ? কানাডা বাঁধ। তাহলে তিনটে চারটে প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে গেলে। মশানজোড় বাঁধের অপর নাম হচ্ছে কানাডা বাঁধ, আর এটি ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত। অষ্টমুখী হ্রদ এটা কেরালা অবস্থিত, আর কেরালার কোলাম জেলাতে, ঠিক আছে। আর ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এক্ষুনি আমরা পড়েছিলাম, সেকেন্ড হাইয়েস্ট জলপ্রপাত ছিল গারোসোপ্পা বা যোগ জলপ্রপাত, এটা হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত, ঠিক আছে। কুঞ্চিকল জলপ্রপাত এটাও কর্ণাটক রাজ্যে অবস্থিত। তার মানে ভারতের যে সর্বোচ্চ জলপ্রপাতগুলো কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটা দেখো, মাস্থিকাট্টে শিমোগা ডিস্ট্রিক্ট, কর্ণাটকা। তার মানে শিমোগা ডিস্ট্রিক্টের মাস্থিকাট্টে এলাকায় এই কুঞ্চিকল জলপ্রপাত। এটা হচ্ছে কুঞ্চিকল। যারা ইংলিশের নাম পড়তে না পারবে তারা মনে রাখবে এটা হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। পরের প্রশ্ন দেখো, ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত? 2007 সালের 15 অক্টোবর অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত হয়। তাহলে ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায়? মনে রাখবে অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে। পরের প্রশ্ন দেখো, প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হনলুলুতে। আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? 2রা ফেব্রুয়ারি। জলাভূমি দিবস পালিত হয় 2রা ফেব্রুয়ারি। 45 নম্বর প্রশ্ন, রামসার চুক্তি কত সালে কার্যকর হয়? 1975 সালে রামসার চুক্তি কার্যকর হয়। কার্বন মুক্ত দেশ, এই প্রশ্নটাও পরীক্ষা আসে, ভুটান হচ্ছে কার্বন মুক্ত দেশ। দেখো 47, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউনেস্কো এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় কবে স্থান পায়? 18 জুলাই 2000। তাহলে ইউনেস্কো দ্বারা যে স্বীকৃতিপ্রাপ্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে তকমা পেয়েছে আমাদের ভারতবর্ষের যে যে জায়গাগুলো, সেগুলো অবশ্যই মনে রাখবে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, সুন্দরবন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় স্থান পায় কত সালে? 1987 সালে। আর এই কাঞ্চনজঙ্ঘা স্থান পেয়েছে কত? 18 জুলাই 2016 সালে। পরের প্রশ্ন, ভারতে ইউনেস্কো প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে? তো বর্তমানে 42, টোটাল 42টি স্থান ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে ভারতে, টোটাল 42টি। চিপকো কথার অর্থ কী? তো এই চিপকো আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা।
চিপকো আন্দোলন কবে গড়ে ওঠে? দেখো 1973 সালে বর্তমান উত্তরাখণ্ডের গাড়ওয়াল জেলার মণ্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত অহিংস আন্দোলন গড়ে ওঠে। গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হতো বলে একে চিপকো আন্দোলন বলা হয়। তাহলে চিপকো আন্দোলন কবে গড়ে ওঠে বললে কি হবে? এটা 1973 সালে এই আন্দোলনটা হয়েছিল। এরপরে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন অ্যাপ্পিকো আন্দোলন কবে শুরু হয়? 1983 সালে। তাহলে চিপকো শুরু হচ্ছে 1973, তার 10 বছর পরে কী হচ্ছে? অ্যাপ্পিকো আন্দোলন। কর্ণাটকের শীর্ষী অঞ্চলের সলকানি বনাঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলনগুলো হয়েছিল। তাহলে এই চিপকো, অ্যাপ্পিকো প্রত্যেকটা কি গাছ কাটার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনগুলোকে আমরা কি বলবো? চিপকো আর অ্যাপ্পিকো আন্দোলন। অ্যাপ্পিকো শব্দের অর্থ কি? এটা হচ্ছে আবার গভীরভাবে জড়িয়ে ধরা। চিপকো মানে জড়িয়ে ধরা, আর অ্যাপ্পিকো শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে জড়িয়ে ধরা। পরে বসে দেখো মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত? এটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত। ভারতের রুডো কোন শহরকে বলা হয়? দুর্গাপুরকে ভারতের রুডো বলা হয়। উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? মিল্পা। এটা এতটাও তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1972 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। তাহলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর যে সদর দপ্তর, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভা। এর সদস্য সংখ্যা 164টি অ্যাকর্ডিং টু 2016 সাল অনুযায়ী। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? 382 জন। দেখো এখনও কিন্তু 11 সালের পরে জনগণনা হয়নি, তো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, 382 জন প্রতি বর্গ কিলোমিটার। পরে প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি? ভারতের সবচেয়ে বড় দীর্ঘ জাতীয় সড়ক হচ্ছে NH-44। কি বললাম? NH-44। এটা হচ্ছে তোমাদের শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত, শ্রীনগর টু কন্যাকুমারী। লেন্থ কত? 3745 কিলোমিটার। মনে রাখবে সব থেকে বড় NH-44 শ্রীনগর টু কন্যাকুমারী, টোটাল লেন্থ হচ্ছে 3745 কিলোমিটার। জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগরে অবস্থিত। এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, এগুলো আমি করাবো না। পরে প্রশ্ন দেখো ভারতের শক্তির সর্ববৃহৎ উৎস কোনটি? তাপীয় শক্তি। তাহলে আমরা তাপ বিদ্যুৎ থেকে কিন্তু সব থেকে বেশি শক্তি পেয়ে থাকি, তাপ বিদ্যুৎ থেকে। পশ্চিমবঙ্গের কোথায় লাক্ষা চাষ সবচেয়ে বেশি হয়? তাহলে ঝালদা আর মানবাজার অঞ্চলে লাক্ষা চাষ বেশি হয়। সিঙ্গারেনি কয়লা খনি। পরের প্রশ্ন দেখো সিঙ্গারেনি কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে। তো এই যে নদীগুলো বলছি, মালপ্রভা, ঘাটপ্রভা, তুঙ্গভদ্রা, অর্থাৎ দক্ষিণ ভারতের যে নদী, সেই নদীগুলো কোন নদীর উপনদী, এটাও তোমরা মনে রাখবে বা পড়ে যাবে। তো মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। আর এই সমস্ত নদীগুলি কোন নদীর উপনদী, কোন নদী থেকে সৃষ্টি হয়েছে, সেগুলো অবশ্যই পড়ে যেও। বিশ্ব সমুদ্র দিবস পালিত হয় জুনের 8 তারিখে। বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? দার্জিলিংয়ের সিদ্রাপং। এটা VVI মনে রাখবে। দার্জিলিংয়ের সিদ্রাপং হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। নামদফা হবে এটা, নামদফা। ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। সাইক্লোন বা অ্যান্টি সাইক্লোন কার প্রভাবে হয়? বাণিজ্য বায়ু। কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? আমরা এটাকে পড়েছিলাম জম্মু। কোন নদীর তীরে অবস্থিত? তাওয়াই। আর কোন নদীর তীরে শ্রীনগর অবস্থিত? সেটা হবে ঝিলাম নদীর তীরে অবস্থিত। সম্প্রতি দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হলো, তার নাম কি? দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে যে জেলা তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে কালিম্পং। মনে রেখো কিন্তু এটা আমাদের রাজ্যের প্রশ্ন। বাংলার দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপটির নাম কি? পূর্বাশা দ্বীপ। দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কী নামে পরিচিত? রূপনারায়ণ নামে পরিচিত। বাংলার সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত জায়গা বক্সাদুয়ার কোন জেলায় অবস্থিত? বাংলার সবথেকে বেশি বৃষ্টিপাত হয় বক্সাদুয়ার, জলপাইগুড়িতে অবস্থিত। আর এই দ্বারকেশ্বর আর শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় রূপনারায়ণ নদী। দিয়ারা অঞ্চলটি কোন জেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে মালদা জেলার সাথে যুক্ত। এই অঞ্চলটিকে কী বলা হয়? দিয়ারা। পরের প্রশ্ন দেখো বাংলার রাঢ় অঞ্চলের সবচেয়ে বড় নদী কোনটি? রাঢ় অঞ্চলের বড় নদী হচ্ছে দামোদর নদী। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। তিলপাড়া জলসেচ খালটি কোথায় অবস্থিত? বীরভূমে অবস্থিত তিলপাড়া জলসেচ খাল।
বাংলার কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে পুরুলিয়াতে। বাংলার কোন জেলায় সবথেকে বেশি গরম পড়ে? বর্ধমান জেলার আসানসোলে। ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তা। আর একটা প্রশ্ন আসে, তিস্তা নদীর পশ্চিম তীর আর পূর্ব তীরকে কী বলা হয়? তো এটা অলরেডি আমার আগের জিকে ক্লাসে করানো আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। ভারত ও পাকিস্তানের মধ্যে করাচিতে সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1960 সালে। তো সিন্ধু জলবন্টন চুক্তি, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, 1960 সালে হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। কোন রাজ্যের একটি শহরের নাম পহেলগাম? এটা সবাই জানো, জম্মু কাশ্মীরের একটি শহরের নাম পহেলগাম। ভারত কোন পথের মাধ্যমে সবচেয়ে বেশি বিশ্ব বাণিজ্য করে থাকে? সুয়েজ ক্যানাল। এটা কোথায় অবস্থিত? ইজিপ্টে। ভারতের স্ট্যান্ডার্ড টাইম কোন শহরে স্থানীয় সময় অনুসারে গণনা করা হয়? এলাহাবাদ। তো এলাহাবাদ শহরের স্থানীয় সময় অনুযায়ী ভারতের স্ট্যান্ডার্ড টাইম গণনা করা হয়। ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের সর্বক্ষুদ্র রাজ্য অপেক্ষা কত গুণ বড়? 90 গুণ বড়। ভারতের সবচেয়ে বড় রাজ্যের নাম কি? নাম হচ্ছে রাজস্থান। আর ক্ষুদ্রতম রাজ্যের নামটা তোমরা কমেন্টে জানাবে। আর সবচেয়ে বেশি জনসংখ্যা কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি লোকসংখ্যা সিট আছে, টোটাল 80টি লোকসংখ্যা সিট এখানে আছে। ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে? কেরালাতে সবচেয়ে বেশি নদী আছে। 98 নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে? সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়া পৃথিবীর সবথেকে বড় দেশ, এই কারণে রাশিয়ায় বেশি সংখ্যক স্ট্যান্ডার্ড সময় আছে। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশের রং হতো কালো, এটা সবাই জানো। 100 নম্বর প্রশ্ন, কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড় বিমানবন্দরটি অবস্থিত? সৌদি আরব। তো সৌদি আরবে এলাকাগতভাবে সবচেয়ে বড় বিমানবন্দর রয়েছে। 101 নম্বর প্রশ্ন, ভারতে মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ দেশের কোন বিদ্যুৎ কেন্দ্র সময় উৎপাদিত হয়? যেটা অলরেডি আগেই বলেছি, তাপ বিদ্যুৎ থেকে ভারতে সবথেকে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। এরপরে দেখো জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা, এই যে এনটিপিসি, এটাকে কি বলা হয়? জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। কত সালে গঠিত হয়েছে? 1975 সালে। ইলেকট্রনিক্স শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তো ইলেকট্রনিক্স শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করেছে? দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ভারতের প্রথম লৌহ কারখানাটি কত সালে স্থাপিত হয়েছিল? 1830 সালে তামিলনাড়ুর পোর্টো-নোভাতে। বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় গড়ে তোলা হয়েছে? পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। বর্তমানে এটাকে কি বলা হয়? রাশিয়া। আগে যেটাকে আমরা সোভিয়েত ইউনিয়ন বলতাম, এখন এটাকে আমরা কি বলে চিনি? রাশিয়া নামে চিনি। তো এটা হচ্ছে বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি এই পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় গড়ে উঠেছিল। আর রাশিয়া কিন্তু আগে কয়েকটি দেশের সমষ্টি ছিল, সেই কয়েকটি দেশকে একসাথে কি বলা হতো? সোভিয়েত ইউনিয়ন। এখন রাশিয়া মানে ভেঙে ভেঙে, তাও রাশিয়া এখনও পর্যন্ত পৃথিবীর সবথেকে বৃহত্তম দেশ। ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি? টিসকো জামশেদপুর। তাহলে ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কোনটি? টিসকো জামশেদপুর। পরের প্রশ্ন দেখো, রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পশ্চিম জার্মানি, অর্থাৎ জার্মানির সহযোগিতায় রাউরকেল্লা ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে। পরের প্রশ্ন দেখো, ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বারাণসীতে। তাহলে রেল ইঞ্জিন তৈরি করে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, আর ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বারাণসীতে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? তামিলনাড়ুর পেরাম্বুরে। পরে বসে দেখো, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপওয়ার্ড। তাহলে বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপওয়ার্ড কী হয়ে যাবে? বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা। ভারতের প্রথম সুতাকলটি কোথায় অবস্থিত? ঘুষুড়িতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? তো ভারতের ম্যানচেস্টার হচ্ছে আমেদাবাদ। ভারতের সর্বাধিক কাপড় কল কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল? পশ্চিমবঙ্গের রিষড়ায়। তাহলে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় পশ্চিমবঙ্গের রিষড়াতে। দেখো, প্রথম শ্রেণীর শহর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা কত? 1 লক্ষের বেশি। তাহলে 1 লক্ষের বেশির জনসংখ্যা হলে সেই শহরকে আমরা কী শহর বলবো? প্রথম শ্রেণীর শহর। মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা 10 লক্ষের বেশি, যেমন আমাদের কলকাতা একটা মহানগর। পরে প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? মনে রেখো, এই বিমানবন্দর সংক্রান্ত প্রশ্ন ইম্পর্টেন্ট। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি। এটা হচ্ছে ভারতের বৃহত্তম বিমানবন্দর। ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? মুম্বাইকে। পরে প্রশ্ন দেখো, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়? 1911 সালে স্থানান্তরিত হয়। আর এই সময়ে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন?
আর ইংরেজদের গভর্নর জেনারেল কে ছিলেন সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কি বললাম, ইংরেজদের গভর্নর জেনারেল আর জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন তোমরা একটু অবশ্যই কমেন্টে জানিও। ওয়েলিংটন বিমান ঘাঁটি কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরে। ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি? ব্যাঙ্গালোর। সালারজং জাদুঘর কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। দেখো, হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? সেকেন্দ্রাবাদকে হায়দ্রাবাদের যমজ শহর বলা হয়। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, WBCS পরীক্ষা এসছে। পরের প্রশ্ন, কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? ব্যাঙ্গালোরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়। ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরে অবস্থিত। ইম্পর্টেন্ট প্রশ্ন, আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশের প্রধান শিল্পকেন্দ্র কোনটি? কানপুর। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে গোমতী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুরকে গোলাপি শহর বলা হয়, যেটাকে সবাই তোমরা পিঙ্ক সিটি নামে জানো। তো পিঙ্ক সিটি কোনটি? জয়পুর। ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত? কোচিনে। এর আগে আমরা পড়েছি। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত? কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত? কোচিনে। আর দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটিও কোথায় অবস্থিত? কোচিনে। বরোদা শহরের নতুন নাম কি? ভাদোদরা। আর দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? মাদুরাইতে। তাহলে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির কি? মীনাক্ষী মন্দির। এটা কোথায় অবস্থিত? মাদুরাইতে। কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়? মাদুরাইকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়। কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? বারাণসীতে অবস্থিত। হিন্দুস্তান শিপইয়ার্ড কোথায় অবস্থিত? বিশাখাপত্তনমে। এই হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর? এটা হচ্ছে নদী বন্দর। আর বোম্বাই বন্দর এটা হচ্ছে সমুদ্র বন্দর। ভারতের শ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর হচ্ছে মুম্বাই বন্দর। যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে? মাদ্রাস বন্দর যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করে। এরপরে দেখো, মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি স্থান ভারতের মধ্যে প্রথম? মুম্বাই বন্দরে সবথেকে বেশি মাল পরিবহন হয়। ভারতে আমদানি বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম? আমদানি বাণিজ্যে প্রথম হচ্ছে মুম্বাই। এরপরে দেখো, রপ্তানি। ভারতের রপ্তানি বাণিজ্যে কোন বন্দরের স্থান প্রথম? মারমাগাঁও। অর্থাৎ এখান থেকে বাইরের দেশে জিনিসপত্র কি হয়? রপ্তানি করা হয়। ভারতের অধিকাংশ লৌহ আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি হয়? মারমাগাঁও। তাহলে অধিকাংশ লৌহ আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি করা হচ্ছে? মারমাগাঁও থেকে। এরপরে দেখো, ভারতের আমদানি বাণিজ্যে কলিকাতা বন্দরের স্থান কত? তো আমদানি বাণিজ্যে আমরা পড়লাম কোথায় সব থেকে বেশি আমদানি হয়? মুম্বাই বন্দর দিয়ে। আর ভারতের আমদানি বাণিজ্য কলকাতা বন্দরের স্থান হচ্ছে সেকেন্ড। পরের প্রশ্ন দেখো, ডলফিনস নোজ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কি? বিশাখাপত্তনম। ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? নভসেবা ভারতের প্রথম হাইটেক বন্দর। নভসেবা বন্দরটির নতুন নাম কি? জওহরলাল নেহরু বন্দর। তাহলে এই নামটা এখন চেঞ্জ করা হয়েছে। এটা প্রথম হাইটেক বন্দর ছিল, আর এটার নাম চেঞ্জ করে কী হয়েছে? জওহরলাল নেহরু বন্দর। ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে। পরের প্রশ্নে দেখো, ভারতের প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছিল? শ্রীরামপুরে। ভারতের বৃহত্তম টায়ার নির্মাণ কারখানা ডানলপ ইন্ডিয়া লিমিটেড কোথায় অবস্থিত? শাহাগঞ্জে। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? পরেশনাথ। তাহলে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ স্থান যদি বলে সেটা হবে পরেশনাথ, আর উচ্চতম স্থান সেটাও কি? পরেশনাথ। যদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়? ইউরেনিয়াম। এটাও ইম্পর্টেন্ট। পৃথিবীর শ্রেষ্ঠ অভ্রবলয় কোনটি? কোডারমা মালভূমির উত্তর অংশ। পরের প্রশ্ন দেখো, ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চল কোনটি? পালামৌয়ের খনি অঞ্চল। ভারতের বৃহত্তম তাম্র কারখানাটি কোন অঞ্চলে অবস্থিত? এটি হবে মৌ ভান্ডার। ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরি কারখানাটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিন্ধ্রিতে। পাত্রাতু জপেলা শিল্প অঞ্চলটি কোন শিল্পাঞ্চলে অবস্থিত? রাইট অ্যান্সার হবে ছোটনাগপুর শিল্পাঞ্চলে। দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? এটা হবে ঝাড়খণ্ড। আর তোমাদের অলরেডি বলে দিয়েছি, ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল, কর্ণাটকে অবস্থিত। দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে গারোসোপ্পা, সেটাও কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, প্লাস্টিক শিল্পে ভারতে কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে? এটা হবে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল প্লাস্টিক শিল্পে প্রথম স্থান অধিকার করে। গিরিনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোরখনাথ। পরের প্রশ্ন দেখো, সিন্ধু নদের সিওক উপনদীটি কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? রিমো হিমবাহ থেকে। তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে? জেমু হিমবাহ থেকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? রাইট অ্যান্সার কী হবে? জেমু হিমবাহ থেকে। পরের প্রশ্ন দেখো, সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হবে গুজরাট রাজ্যে। 171 নম্বর প্রশ্ন, নল সরোবর কিসের অভয়ারণ্য? এটা হচ্ছে পক্ষী অভয়ারণ্য। তাহলে মনে রাখবে এই সর্দার সরোবর সেচ প্রকল্প ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোন রাজ্যে? গুজরাট রাজ্যে। আর নল সরোবর কিসের অভয়ারণ্য? পক্ষী অভয়ারণ্য।
পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম কমপ্লেক্সটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে বরোদা। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা আমুল গুজরাট রাজ্যের কোন স্থানে অবস্থিত? আনন্দ ও হিম্মতনগরে। অলিফিন কমপ্লেক্স কোন শিল্পের জন্য বিখ্যাত? পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন দেখো, দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম কি? দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম হচ্ছে সহ্যাদ্রি। ভীমা, কয়লা ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী? এটা হবে কৃষ্ণা নদীর উপনদী। প্রভার, মিতকণা, পূর্ণা কোন নদীর উপনদী? গোদাবরী নদীর উপনদী। এই যে গোদাবরী নদীর উপনদীগুলো, কৃষ্ণা নদীর উপনদী, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঔষধ শিল্পে ভারতের প্রথম কোন অঞ্চলের প্রাধান্য রয়েছে? কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের। ভারতীয় উপদ্বীপের উপকূলীয় রেখার দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? 7500 কিলোমিটার। আর কোন রাজ্যে সব থেকে বেশি উপকূলীয় রেখা আছে? সেটা হচ্ছে গুজরাট রাজ্য। জব্বলপুরের কাছে ভোরাঘাট জলপ্রপাতটি কোন নদীর উপরে অবস্থিত? তাহলে ভোরাঘাট জলপ্রপাতটি হয়ে যাবে নর্মদা নদীর উপরে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারত ও চীনের মধ্যে সীমা নির্ধারণকারী লাইনটি কী নামে পরিচিত? ম্যাকমোহন লাইন পরিচিত। আর এরপরে ভারত আর পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়া ও পাকিস্তান এদের মধ্যে যে সীমানা নির্ধারণকারী লাইনটি আছে সেটা কী নামে পরিচিত? কমেন্টে জানাবে। ভারতের রেল ফ্যাক্টরি কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, নাকো হ্রদ কোথায় অবস্থিত? এটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। দুটি ভূমি বা এলাকার মধ্যে সরু জল প্রণালীকে কী বলা হয়? স্ট্রেট বলা হয়। স্ট্রেট, STRAIT, স্ট্রেট বলা হয়। তাহলে এই যে পক স্ট্রেট, PLK, পক স্ট্রেট, পক প্রণালী যেটাকে বলে, সেটা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অবশ্যই একটু কমেন্টে জানিও। পরের প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বড় জাহাজ প্রস্তুতকারী কোম্পানি কোনটি? হিন্দুস্তান শিপইয়ার্ড। পরের প্রশ্ন দেখো, ভারতের বিজ্ঞানসম্মতভাবে জনগণনা কবে করা হয়? 1872 সালে। 2001 সালে ভারতের জনগণনার স্লোগান কী ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। তাহলে 2001 সালে ভারতের জনগণনার যে স্লোগানটা হবে কি ছিল? কি? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। আর বিজ্ঞানসম্মতভাবে প্রথম জনগণনা কত সালে করা হয়? 1872 সালে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, কোন দেশকে ল্যান্ড অফ কেকস বলা হয়? স্কটল্যান্ডকে বিশ্বের চিনির ভাণ্ডার কোনটি? কিউবা। কিউবাকে কী বলা হয়? বিশ্বের চিনির ভাণ্ডার বলা হয়। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট, পুছম্পাড় বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে? কেরালা। এটা হচ্ছে পুছম্পাড় বাঁধ, বা অনেকে আবার পুছমপাদ বাঁধও বলা হয়। কোথাও কোথাও দেখবে এটা আছে পুছমপাদ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের বনাঞ্চল সবচেয়ে বেশি? এটা হবে মধ্যপ্রদেশ। সূর্যের শক্তির উৎস কি? নিউক্লিয়ার ফিউশন। তো এটা কিন্তু অনেকের কনফিউশন থাকে, নিউক্লিয়ার ফিউশন আর ফিশন। তো সূর্যের শক্তির উৎস কি? নিউক্লিয়ার ফিউশন হবে, ফিশন কিন্তু না। আন্তর্জাতিক পর্যটন দিবস কবে পালিত হয়? 17ই সেপ্টেম্বর। 202 নম্বর প্রশ্ন, কোন জেলাতে ভারতের গ্লাসগো নামে পরিচিত? হাওড়া জেলা। আদিনা মসজিদ কোন জেলা অবস্থিত? মালদা জেলাতে। পুরুলিয়া জেলার বিখ্যাত নাচের নাম কি? এটা হচ্ছে ছৌ নৃত্য, তোমরা সবাই জানো। তো এটা মনে রেখো, কোন জেলা ভারতের গ্লাসগো হবে, গ্লাসগো নামে পরিচিত? এটা হচ্ছে হাওড়া জেলা। এরপরে দেখো, শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত? এটা হচ্ছে বাঁকুড়া জেলাতে। দেখো, বাংলার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, 3630 মিটার উচ্চতা। কলকাতার সবচেয়ে পুরানো সৌধ কোনটি? টাউন হল। মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? এটা হচ্ছে বীরভূম জেলার দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড় অবস্থিত। ভারতের উচ্চতম শহর কোনটি? লে বা লেহ, ভারতের উচ্চতম শহর। ভারতের সব থেকে উঁচু সড়কপথ কোনটি? খারদুংলা সড়কপথ। কোন ভূগোলবিদ সর্বপ্রথম অবিভক্ত ভারতের মানচিত্র আঁকেন? এটা হয়ে যায় ফরাসি ভূগোলবিদ DSভিল। দক্ষিণ ভারতের কোন গাছকে সবুজ সোনা বলা হয়? দক্ষিণ ভারতের নারকেল গাছকে সবুজ সোনা বলা হয়। পরে ইম্পর্টেন্ট প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? এটা হচ্ছে কেরলে অবস্থিত। ভারতের জাতীয় বাণী কোনটি? সত্যমেব জয়তে। পরে প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যকে মণির দেশ বা ক্ষুদ্র স্বর্গ বলা হয়? এটা হয়ে যাবে মণিপুর। মণিপুর। আর এটা মনে রেখো, ভারতের জাতীয় বাণী কোনটি? সত্যমেব জয়তে। সাইলেন্ট ভ্যালি হচ্ছে কেরালাতে অবস্থিত। তো গাইজ, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 200টি জিওগ্রাফি থেকে প্রশ্ন। এরপরে আরেকটা পার্টে তোমাদের বাকি 300টা প্রশ্ন আমি করিয়ে দেবো। তো এই করে টোটাল 500টা প্রশ্ন জিওগ্রাফি থেকে করাবো। তারপরে ধীরে ধীরে আরও অনেক প্রশ্ন তোমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো থ্যাংক ইউ, বাই বাই।